উপস্থিত নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো জৈবনিক প্রক্রিয়া শ্বসনের দ্বিতীয় অংশ, কোষীয় শ্বসন। তবে কোষীয় শ্বসন শুরু করার আগে আমাদের কোষের মধ্যে অক্সিজেন পৌঁছানো খুব আবশ্যিক। এটা আগেও বলেছিলাম, আবারও বলছি। কোষের মধ্যে অক্সিজেন পৌঁছানোর জন্য দরকার আলাদা আলাদা শ্বাসতন্ত্র, আলাদা আলাদা জীবে এই ব্যবস্থা দেয়া আছে, যাতে করে প্রত্যেকটি জীব তার নির্দিষ্ট শ্বাস অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে কোষের মধ্যে অক্সিজেনকে পৌঁছে দেয়। অবশ্যই যারা সবার শ্বসনকারী জীব তাদের ক্ষেত্রে কথাটা বলছি। তা এই প্রত্যেকটি আলাদা আলাদা জীবের শ্বাস অঙ্গ কেমন আছে, যেমন মানুষ বা মেরুদণ্ডী প্রাণী যারা আছে উন্নত, তাদের সবারই ফুসফুস থাকে। জলজ প্রাণী যেমন মাছ, এদের যেমন ফুলকা থাকে। আবার অনেকের ক্ষেত্রে ভেজা ত্বক, যেমন কেঁচো, ব্যাঙ আবার ভেজা ত্বকের মাধ্যমেও করতে পারে, আবার স্থলে যখন থাকে তখন ফুসফুসের মাধ্যমেও করতে পারে। আবার অনেক প্রাণীদের ক্ষেত্রে যেমন পতঙ্গদের ক্ষেত্রে ট্রাকিয়া বা শ্বাস নালী থাকে। এই শ্বাস অঙ্গগুলোর মাধ্যমে যে বায়ু থেকে অক্সিজেন নেয় সেটাকে বৃহত্তর, যেমন মানুষের ক্ষেত্রে রক্তে মিশিয়ে দেয়। রক্তে মেশানোর পর রক্ত এবার কলাকোষের কাছে গিয়ে সেই অক্সিজেনটাকে দেবে। কীভাবে দেবে? দেখো, কোষের মধ্যে শ্বসন অনবরত চলছে বলে কোষের মধ্যে অক্সিজেন পরিমাণ কমতে থাকে বা অক্সিজেন ঘনত্ব কমে যায়, এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বলে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব বেশি থাকে। আর ফুসফুস থেকে যে অক্সিজেনটা রক্ত নিয়ে গেল, তাহলে এখন রক্তের যে রক্তটা ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে গেল সেই রক্তের মধ্যে অক্সিজেনটা বেশি আছে আর কার্বন ডাইঅক্সাইডটা কম আছে। এবার যখন কলাকোষের টাচে আসলো, কলাকোষের টাচে আসলে কলাকোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি, অক্সিজেন কম। আর এখন যে রক্তটা ফুসফুস থেকে গেল তার মধ্যে অক্সিজেন বেশি, কার্বন ডাইঅক্সাইড কম। ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হওয়াতে রক্তটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়ে গেল আর আমাদের কলাকোষের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেল। এইভাবে কোষের মধ্যে অক্সিজেন পৌঁছায়। তা এখন প্রশ্ন, কোষীয় শ্বসনের কথা বলতে গেলে কোষীয় শ্বসনের একটু প্রকার সম্পর্কে দেখে নিই। কোষীয় শ্বসন তিন রকম ভাবে হতে পারে আলাদা আলাদা জীবের ক্ষেত্রে। হতে পারে সবাস শ্বসন, হতে পারে অবাস শ্বসন, বা হতে পারে সন্ধান প্রক্রিয়া। তা সবার প্রথমে আমরা সবাস শ্বসনের কথায় আসি। সবাস শ্বসন কি? মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে কোষের মধ্যে খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণ ঘটে এবং বস্তু মধ্যস্থ শক্তির সম্পূর্ণ মুক্তি যে প্রক্রিয়ায় ঘটে, এবং উপজাত বস্তুর উপরে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবেই। সেটাই হচ্ছে সবাস শ্বসন। সবাস শ্বসনের শক্তি প্রচুর উৎপন্ন হয়। এখনও গ্লুকোজ ভেঙে 686 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হতে পারে। তাহলে সবাস শ্বসনটাই বেশিরভাগ উন্নত জীবদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আর অবাস শ্বসন কি? অবাস শ্বসন হচ্ছে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন কোনো যৌগ ব্যবহার হতে পারে কিন্তু মুক্ত অক্সিজেন থাকবে না, মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে এই অবাস শ্বসন প্রক্রিয়াটি ঘটে। এক্ষেত্রে কিন্তু শক্তি সম্পূর্ণ, খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণ ঘটে না, আংশিক জারণ ঘটে, তাই শক্তিও কম পরিমাণ নির্গত হয়। এখন প্রশ্ন, অবাস শ্বসন কোথায় ঘটে বা কাদের ঘটে? দেখো, যারা বায়ুবিহীন পরিবেশে থাকবে এমন কিছু ব্যাকটেরিয়া তাদের ঘটতে পারে। আমাদের অন্ত্রে থাকা পরজীবী যেমন কৃমি, তাদের ঘটতে পারে। মনোসিস্টিস বলে একটি প্রাণী আছে, সেটা আবার ব্যাঙেদের অন্ত্রে থাকে, তাদের ক্ষেত্রেও দেখা যায় এই অবাস শ্বসন প্রক্রিয়া। অবাস শ্বসনও কিন্তু কোষের মধ্যেই ঘটছে, কিন্তু অক্সিজেন বিহীন, মুক্ত অক্সিজেন নেই, এখানে আংশিক জারণ ঘটছে খাদ্যবস্তু। আর লাস্টে আসছে সন্ধান প্রক্রিয়া। সন্ধান প্রক্রিয়া একটা বহিঃকোষীয় ঘটনা, মানে কোষের বাইরে ঘটে। যে সকল জীব এই সন্ধান প্রক্রিয়াতে অংশগ্রহণ করে তাদের দেহ নিঃসৃত কোনো উৎসেচক ওই খাদ্যবস্তুকে আংশিক রূপে জারিত করে ইথাইল অ্যালকোহল তৈরি করতে পারে বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে, যার ফলে দ্রবণটি গেজে যেতে পারে বা অন্য কোনো রূপান্তরিত হতে পারে। তা সেটাই হচ্ছে সন্ধান। সন্ধান দুরকম হয়, কোহল সন্ধান আর ইথাইল অ্যালকোহল সন্ধান। ইস্টের ক্ষেত্রে সন্ধান দেখা যায়, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধকে দইয়ে পরিণত করে, সেটা সন্ধান প্রক্রিয়া হয়। ইস্টের ক্ষেত্রেও দেখা যায়। আমাদের পেশিকোষের মধ্যেও কিন্তু ল্যাকটিক অ্যাসিড সন্ধান দেখা যায়। এটা কিন্তু বহিঃকোষীয় ঘটনা, মনে রাখবে। আর অবাস শ্বসনের সাথে সন্ধান অনেক সময় গুলিয়ে যেতে পারে। অবাস শ্বসনে কিন্তু অন্তঃকোষীয় ঘটনা, কিন্তু মুক্ত অক্সিজেন থাকে না। এখানেও আংশিক জারণ ঘটে, এখানেও আংশিক জারণ ঘটে, কিন্তু এটা কোষেরই বাইরে ঘটে, কোনো জীবদের কোষের মধ্যে ঘটে না, বহিঃকোষীয় ঘটনা। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার যে কোষীয় শ্বসন কীরকম হতে পারে সেটা সম্পর্কে বললাম। আমাদের প্রধান আলোচ্য বিষয় উন্নত জীবদের ক্ষেত্রেই সবাস শ্বসন নিয়ে আলোচনা করব। সেখানে সবাস শ্বসন আর অবাস শ্বসন তোমরা বুঝতে পেরে যাবে যে অবাস শ্বসন মানে কোনটুকু অংশ হয়, আবার সবাস শ্বসন মানে কোনটুকু অংশ হয়। তার মানে আমরা কোষীয় শ্বসনের এবার আমাদের ধাপগুলো আলোচনার বিষয় চলে আসছে। তাহলে কোষীয় শ্বসন আলোচনার প্রথম ধাপটাই আসছে হচ্ছে কি, কোষীয় শ্বসনের প্রথম ধাপ যদি আমরা আলোচনা করি তাহলে 1 নম্বর ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এই যে গ্লাইকোলাইসিসের কথা বলছি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি অবাস শ্বসন বা সবাস শ্বসন যে রকমেরই শ্বসন হোক না কেন সব জায়গায় ঘটে, কারণ এই ক্ষেত্রে অক্সিজেনের দরকার হয় না। তাই
প্রতিটি জীবদেহের কোষে এই প্রক্রিয়া ঘটবেই। অবাত শ্বসনকারী জীবদেহ ঘটবে, সবাত শ্বসনকারী জীবদেহ, কারণ কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, O2 দরকার নেই। এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বিজ্ঞানী এমডেন, মেয়ারভ এবং পার্নেস আবিষ্কার করেছিলেন বলে একে ইএমপি পথও বলা হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে প্রধানত যে শ্বসন বস্তুটি ব্যবহৃত হয় সেটা গ্লুকোজ, মানে শর্করা। গ্লুকোজকেই প্রধান শ্বসন বস্তু রূপে ব্যবহার করা হয় গ্লাইকোলাইসিসে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয় কোষের সাইটোপ্লাজমে। আগেই বলেছি কোনো অক্সিজেনের দরকার পড়ে না। এটা একটি উৎসেচক নির্ভর প্রক্রিয়া। এক্ষেত্রে কি ঘটে? এক্ষেত্রে গ্লুকোজের ভাঙন ঘটে পর্যায়ক্রমিকভাবে উৎসেচকের প্রভাবে। গ্লুকোজ সর্বপ্রথমে গ্লুকোজ 6-ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6-ফসফেটে রূপান্তর হয়। এক্ষেত্রে এটিপির খরচ হয় গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হওয়ার সময়। তারপরে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে আবার ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হয়, এক্ষেত্রেও এটিপির খরচ হয়। এবং ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটের পরবর্তীতে উৎসেচক কর্তৃক ভেঙে গিয়ে উৎসেচক কর্তৃক ভেঙে গিয়ে তৈরি করে 3-ফসফোগ্লিসারাইলডিহাইড। এই 3-ফসফোগ্লিসারাইলডিহাইড এরপরে কি করবে? অ্যাসিডে জারণ করবে, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তর হবে। এই অ্যাসিডের রূপান্তর হওয়ার সময় একটি এনএডি ব্যবহৃত হয়ে এনএডিএইচ রূপান্তর হয়, এনএডিএইচ2 তে রূপান্তর হয়। এবং এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পর্যায়ক্রমিকভাবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, সবশেষে পাইরুভিক অ্যাসিডে রূপান্তর হবে। এই 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড হওয়ার সময় কিন্তু আবার এটিপি তৈরি হয়। তাহলে এক্ষেত্রে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যে পর্যায়ক্রমিক ধাপ বললাম, এখানে খেয়াল করে দেখো আলটিমেট কি তৈরি হলো। যদি আমরা দেখি ভালো করে, যেমন 2 জায়গায় এটিপি খরচ হওয়ার কথা বলেছি, আবার 2 জায়গায় এটিপি তৈরি হওয়ার কথাও দেখতে পাবো। তাহলে মোট যদি হিসাব করে দেখা যায় যে 4 অণু এটিপি সরাসরি তৈরি হয়, 2 অণু এটিপি খরচ হয়ে যায়, তাহলে 2 অণু সরাসরি এটিপি তৈরি হয়, 2 অণু এনএডিএইচ2 তৈরি হয়, আর সবশেষে উপজাত বস্তু হিসেবে 2 অণু পাইরুভিক অ্যাসিড পায়। এই হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। অবাত শ্বসন, সবাত শ্বসন উভয় প্রকার শ্বসনে কিন্তু গ্লাইকোলাইসিস ঘটে। এরপরে অবাত শ্বসনের ক্ষেত্রে আর ধাপ এগোবে না। অবাত শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস স্টপ শেষ, সামান্য শক্তি পেলাম তাই। আর সবাত শ্বসনের ক্ষেত্রে এই গ্লাইকোলাইসিসের অন্তিম পদার্থ পাইরুভিক অ্যাসিড পরবর্তী ধাপে এগোতে থাকবে। পাইরুভিক অ্যাসিডটি এরপরে অংশগ্রহণ করবে দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপটি কি? প্রথম ধাপ ছিল গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র বিজ্ঞানী হ্যান্স ক্রেবস এটা আবিষ্কার করেছিল বলে একে বলা হয় ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রটি সম্পন্ন হয় কোষের মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে। তাহলে কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যেই এই উৎসেচকগুলো থাকে। তাহলে সাইটোপ্লাজম থেকে এবার আমাকে পাইরুভিক অ্যাসিডকে মাইটোকন্ড্রিয়া যেতে হবে, কিন্তু সরাসরি পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়া ধাত্রে যেতে পারে না, তাই তাকে রূপান্তর হতে হয়। পাইরুভিক অ্যাসিডটি পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্সগুলোটি উৎসেচক দিয়ে রূপান্তরিত হয়ে অ্যাসিটাইল কোয়েতে রূপান্তর হয়। এই ক্ষেত্রেও এনএডি হাইড্রোজেন গ্রহণ করে এনএডিএইচ2 তৈরি করে। তাহলে আমার তৈরি হলো কি? পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করলো এবং মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে থাকা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করলো প্রথম স্থায়ী যৌগ সাইট্রিক অ্যাসিড। তাহলে ক্রেবস চক্রের প্রথম স্থায়ী যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড প্রথম স্থায়ী যৌগ বলে ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়। এবং সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ, মানে এটাকে অ্যাসিডের চিহ্ন দিয়ে বলা হয়, 3টি কার্বক্সিল গ্রুপ থাকে বলে ক্রেবস চক্রের অপর একটি নাম হলো টাই কার্বলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ চক্র। তাহলে ক্রেবস চক্রের অপর একটি নাম হচ্ছে টাই কার্বলিক অ্যাসিড সাইকেল, তার কারণ যে সাইট্রিক অ্যাসিড প্রথম স্থায়ী যৌগ তাতে 3টি কার্বক্সিল গ্রুপ থাকে। এই সাইট্রিক অ্যাসিড পর্যায়ক্রমিক ধাপে উৎসেচকের প্রভাবে সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড আইসোসাইটিক অ্যাসিড সে রূপান্তর হয়। আইসোসাইটিক অ্যাসিড আবার আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে রূপান্তর হয় উৎসেচকের প্রভাবে। এই সময় আবার এনএডি থেকে এনএডিএইচ2 তৈরি হয়। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে 4 কার্বনযুক্ত যৌগ সাকসিনিল কোয়ে তৈরি করে, তখন আবার একটি এনএডিএইচ2 তৈরি হয়। এই সাকসিনিল কোয়ে এরপরে তৈরি করবে সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড তৈরি করার সময় একটা গুরুত্বপূর্ণ ধাপ, এক্ষেত্রে জিডিপি গুয়ানোসিন ডাইফসফেটের সঙ্গে পিআই যুক্ত জিটিপি তৈরি করে, যেটা এটিপি ধরা যেতে পারে শক্তির দিক থেকে। তাহলে এখানে 1 এটিপি বা জিটিপি তৈরি হলো। এবং সাকসিনিক অ্যাসিড এরপরে রূপান্তরিত হবে ফিউমারিক অ্যাসিডে। ফিউমারিক অ্যাসিডের পরে ম্যালিক অ্যাসিডে রূপান্তর হবে। এক্ষেত্রে আবার সাকসিনিক অ্যাসিড যখন ফিউমারিক অ্যাসিড রূপান্তর হয়েছিল তখন এফএডিএইচ2 তৈরি হয়েছিল। এফএডি এসে হাইড্রোজেন গ্রহণ করে তৈরি করেছিল এফএডিএইচ2। সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড আবার রূপান্তর হলো ম্যালিক অ্যাসিডে। ম্যালিক অ্যাসিড আবার রূপান্তর হয় অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে এবং এক্ষেত্রে আবার এনএডি হাইড্রোজেন গ্রহণ করে এনএডিএইচ2 রূপান্তর হয়। তার মানে যে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে আমাদের ক্রেবস চক্র শুরু হয়েছিল সেখানে আমরা আবার ফিরে আসলাম। এই পুরো জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো ধাপে ধাপে ঘটতে থাকে, উৎসেচকের প্রভাবে ঘটতে থাকে। এক্ষেত্রে এনএডিএইচ2 তৈরি হয়, কোথাও কোথাও এফএডিএইচ2 তৈরি হয়, কোথাও জিটিপি তৈরি হয়, কোথাও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কোথাও জল খরচ হয়, কোথাও জল ব্যবহৃত হয়।
বা কোথাও জল উৎপন্ন হয়, এই পর্যায়ক্রমিক ঘটনাটা মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ঘটলো, তাহলে আমি দেখলাম যে পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি করেছিলাম আমি, সেই পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিড তৈরি হওয়া প্রোডাক্টটি অ্যাসিটাইল কোয়ের রূপে ঢুকে মাইটোকন্ড্রিয়াতে পর্যায়ক্রমিক ধাপে সূচক কর্তৃক জারিত হতে থাকছে। এক্ষেত্রে NADH2 পাচ্ছি আমি, FADH2 পাচ্ছি এবং পাচ্ছি আমি জিটিপি, আর সামান্য জল খরচ এবং জল উৎপন্ন হওয়া। তার মানে NADH2, FADH2, ATP এই তিনটে আমার গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমার সবার শ্বসনে যে অতিরিক্ত পরিমাণ শক্তি অবার শ্বসনের চেয়ে অনেক বেশি, সেটার জন্য খুব আবশ্যিক। তাহলে এটা ছিল আমাদের কেফ চক্রের কথা। তার মানে কেফ চক্রেও দেখলাম কি কি জিনিসপত্র পেলাম। তাহলে কেফ চক্রের এন্ড প্রোডাক্টে আমার কাছে গুরুত্বপূর্ণ কি কি দাঁড়ালো, ওখানে যেমন দাঁড়িয়েছিল গ্লাইকোলাইসিসে 2 অণু ATP, 2 অণু পাইরুভিক অ্যাসিড আর 2 অণু NADH2, এখানে দাঁড়ালো কিন্তু আমার অনেকগুলো NADH2 পেলাম, অনেকটা FADH2 পেলাম এবং জিটিপি পেলাম। এর পরিমাণও বলে দেওয়া যায়। একটা কেফ চক্র সম্পন্ন হতে গেলে তুমি কেফ চক্রের ভিতরে দেখতে পাবা যে তিন জায়গাতে NADH2 তৈরি হবে, এক জায়গাতে FADH2 তৈরি হবে, এক জায়গাতে জিটিপি তৈরি হবে। আর গ্লাইকোলাইসিসের কেফ চক্রের মধ্যে যে সংযোগ রক্ষাকারী ধাপ, সেক্ষেত্রে তৈরি হবে তোমার হচ্ছে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার জন্য লাগবে হচ্ছে এক অণু NADH2 তৈরি হবে। এখানে একটা কথা তোমাকে বলতেই হবে, সেটা হচ্ছে কি, যে আমাদের মনে করো এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল গ্লাইকোলাইসিসে, তাই এক অণু গ্লুকোজ দুবার কেফ চক্রকে সম্পন্ন করবে। তাই এখন যে কথাগুলো বললাম সেগুলো সব দুটো করে হবে, দুগুণ হয়ে যাবে। তার কারণ 2 অণু পাইরুভিক অ্যাসিড মানে এক অণু গ্লুকোজ। তার মানে এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে কেফ চক্র কিন্তু দুবার সম্পন্ন হতে হবে। তাই কেফ চক্র সম্পন্ন হয়ে যাওয়ার পরেই আমাদের কোষীয় শ্বসনের তৃতীয় ধাপের কথায় চলে আসে। তৃতীয় ধাপ হচ্ছে প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসন, এই প্রান্তীয় শ্বসনের আরো একটা নাম আছে ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলা হয় এই প্রান্তীয় শ্বসনকে। এই প্রান্তীয় শ্বসন কোথায় সম্পন্ন হয়? প্রান্তীয় শ্বসনটি সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় প্রান্তীয় শ্বসন সম্পন্ন হবে। এবং খেয়াল করে দেখো, গ্লাইকোলাইসিস এবং কেফ চক্রে আমি যে NADH2, FADH2 তৈরি হওয়ার কথা বলেছিলাম, সেই NADH2, FADH2 গুলো থেকে এখানে শক্তি উৎপন্ন হবে। এখন মনে হতে পারে যে এখানেই তো ATP তৈরি হয়েছিল, এখানেও তৈরি হয়েছিল, এখানেও তৈরি হয়েছিল, আর NADH2, FADH2 তৈরি হয়েছিল, প্রান্তীয় শ্বসনের কি দরকার? প্রান্তীয় শ্বসন না হলে এই প্রক্রিয়াগুলো হতে পারবে না, কেফ চক্র বন্ধ হয়ে যাবে। কেন? দেখো, গ্লাইকোলাইসিস বা কেফ চক্রে যে NAD বা FAD ইউজ হয়েছিল, NAD FAD তারা হাইড্রোজেন গ্রহণ করে নিজে বিজারিত হয়েছিল, অন্যকে জারিত করেছিল। তার মানে এরা জারক রূপে ব্যবহৃত হয়েছিল। এই NAD FAD জারক রূপে কাজ করেছিল, কিন্তু তারা তখন হাইড্রোজেন গ্রহণ করে NADH2, FADH2 হয়ে গেছে। এই NADH2 কে বা FADH2 কে পুনরায় যদি NAD FAD অর্থাৎ জারক ফর্মে নিয়ে আসতে হয়, তখন তার জন্য দরকার এই প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে NADH2 থেকে NAD তৈরি হবে, FADH2 থেকে FAD তৈরি হবে, যেগুলোকে পুনরায় আবার আমরা কেফ চক্রে বা গ্লাইকোলাইসিসে ব্যবহার হতে দেখব। তাহলে প্রান্তীয় শ্বসন সম্পন্ন হওয়ার জন্য মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এবং কমপ্লেক্স 5 এরকম 5খানি প্রোটিন কমপ্লেক্স আছে। এই 5খানি প্রোটিন কমপ্লেক্সের মধ্যে কমপ্লেক্স 1 যেটাকে বলছি, সেটি NADH2 থেকে হাইড্রোজেন বিতাড়িত করে, ইলেকট্রন বিতাড়িত করে তৈরি করে NAD+, যেটা আবার পরে ব্যবহার হবে। কমপ্লেক্স 2 যেটা আছে সেটা FADH2 থেকে হাইড্রোজেন বিতাড়িত করে তৈরি করে FAD+ এবং ইলেকট্রন বিতাড়িত করে। তার মানে 1 আর 2 যে ইলেকট্রন বিতাড়িত হলো, সেই ইলেকট্রনকে এবার ব্যবহার করবে কমপ্লেক্স 3। কমপ্লেক্স 3 কি করে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে যে হাইড্রোজেন আছে সেগুলোকে নিয়ে, এখানে একটা গুরুত্বপূর্ণ ইলেকট্রন ক্যারিয়ার থাকে ইউবিকুইনন। ইউবিকুইনন হাইড্রোজেনগুলোকে গ্রহণ করে ইলেকট্রনের সাহায্যে। হাইড্রোজেন যেন H+ ইলেকট্রনকে নিলে তবেই ওটা বাইন্ড করতে পারবে ইউবিকুইননের সঙ্গে, তাই জন্য ইলেকট্রন দরকার। আর মাইটোকন্ড্রিয়ার ধাত্র থেকে নিচ্ছে হাইড্রোজেন, নিয়ে তৈরি করলো ইউবিকুইনন যৌগ, ইউবিকুইনন হেভি, সেমি ইউবিকুইনন, হাইড্রো ইউবিকুইনন। তো যাই হোক, এটা তোমাদের দরকার নেই। এই ইউবিকুইনন এবার হাইড্রোজেনগুলোকে ছেড়ে দেয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার দিক, মানে ধাত্রের দিক থেকে নিয়ে সেটাকে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার দিকে ফেলে দেয়। অর্থাৎ হাইড্রোজেনগুলোকে নিয়ে গিয়ে এবার মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝে যে আন্তঃপর্দার স্থান, সেখানে জমাতে থাকে। কমপ্লেক্স 4 কি করে? কমপ্লেক্স 4 আছে তোমার হচ্ছে সাইটোক্রোম A, কপার আলফা, কপার বিটা, সাইটোক্রোম A3, এরকম কতগুলো ইলেকট্রন ক্যারিয়ার আছে। তারা কি করে? এই যে ইলেকট্রনটা যেটা কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2 থেকে NAD বা FAD তৈরি করার সময় তৈরি হয়েছিল, সেটা এখানের মাধ্যমে বাহিত হয়ে গিয়ে হাইড্রোজেনটা ওখানে দিতে, হাইড্রোজেন যখন আন্তঃপর্দার স্থানে দিল, তখন তো আবার H+ রূপে গেল। তাহলে যে বাকি ইলেকট্রনটা বেরোলো, সেই ইলেকট্রনটা কমপ্লেক্স 4 চলে আসে। কমপ্লেক্স 4 দিয়ে সেটা মাইটোকন্ড্রিয়ার ধাত্রে প্রবেশ করে এবং সেখানে এই ইলেকট্রন মলিকুলার অক্সিজেন আর হাইড্রোজেন ব্যবহার করে জল তৈরি করে। এবং এই শেষ প্রান্তে এসে মলিকুলার অক্সিজেনের ব্যবহার হচ্ছে বলে এটাকে বলা হয় প্রান্তীয় শ্বসন। এবং এখন মাইটোকন্ড্রিয়ার আন্তঃপর্দার স্থানে যে হাইড্রোজেনগুলো জমে গেছে,
সেই হাইড্রোজেনগুলো আবার মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ফিরে আসতে চায়, তখন ব্যবহার করে কমপ্লেক্স 5, যেটাকে বলা হয় এটিপি সিনথেজ বা F0F1 বস্তু, যেটা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার করতে গিয়ে তোমরা পড়েছো অক্সিজোম বা F0F1 বস্তু, সেটাই আসলে কমপ্লেক্স 5 বা F0F1 বস্তু। সেটা বা এটিপি সিনথেজ বলা হয় তার কারণ এটি ওই মাইটোকন্ড্রিয়ার আন্তঃপদ্য স্থানে থাকা হাইড্রোজেনগুলোকে আবার যখন ধাত্রে ফিরিয়ে আনে, তখন এডিপির সঙ্গে পিআইকে যুক্ত করে তৈরি করে এটিপি, তাই এটিপি উৎপাদন সম্পন্ন হয়। তাহলে এইভাবে প্রান্তীয় শ্বসনটি সম্পন্ন হয়। তার মানে প্রান্তীয় শ্বসনের আসল উদ্দেশ্য কি? NADH2 বা FADH2 কে NAD FAD করে দাও, এবং যে হাইড্রোজেনগুলো ছাড়লাম সেই হাইড্রোজেনগুলো আন্তঃপদ্যস্থান থেকে আবার ধাত্রে ফিরিয়ে আনো, এবং যে ইলেকট্রন সেই ইলেকট্রনটা ট্রান্সপোর্ট করে দিয়ে মলিকুলার অক্সিজেন ব্যবহার করে জল তৈরি করো, এবং যে হাইড্রোজেনগুলোকে আমি ট্রান্সপোর্ট করেছিলাম আন্তঃপদ্যস্থানে সেগুলোকে পুনরায় ধাত্রে ফেরানোর সময় আবার এটিপি তৈরি হলো। তাহলে সবার শ্বসনে বেশি পরিমাণ শক্তি বা এটিপি তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে প্রান্তীয় শ্বসন। কেফ চক্রে তৈরি হলো যে NADH2 FADH2 গুলো, সেই NADH2 FADH2 গুলো কিন্তু এই প্রান্তীয় শ্বসনের মাধ্যমেই প্রচুর পরিমাণে এটিপি দিতে পারবে। পরীক্ষায় দেখা গেছে 1 অণু NADH2 প্রায় 3 অণু এটিপি, আধুনিক মতে আবার সেটাকে আড়াই অণু করা হয়েছে। আর 1 অণু FADH2 আগে বলা হতো 2 অণু এটিপি, এখন আধুনিক মতে বলা হয় 1.5 অণু এটিপি দিতে পারে। তাহলে হিউজ পরিমাণ শক্তি উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে সবার শ্বসনে এই প্রান্তীয় শ্বসন, কেফ চক্রের উপজাত পদার্থগুলোকে ব্যবহার করে তৈরি করে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কোষীয় শ্বসনের ধাপ। আর সবশেষে চলে আসি শ্বসনের তাৎপর্য। শ্বসনের তাৎপর্য তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে, যে শ্বসনের মাধ্যমেই খাদ্যবস্তুর জারণ ঘটে, মানে শক্তি বাইরে বেরিয়ে আসে, সেই শক্তি বিপাকীয় কাজ পরিচালনা করতে কাজে লাগে। শ্বসনের ফলে যে এটিপি তৈরি হয়, সেই এটিপি খুব গুরুত্বপূর্ণ আমাদের জৈবনিক কার্য করার জন্য। এটিপিকে শক্তি মুদ্রা বলা হয়। কোষীয় যে কোনো কাজ করতে গেলে এটিপি ছাড়া সেটা সম্ভব নয়। তাছাড়াও পরিবেশে O2CO2 ভারসাম্য রাখার জন্য শ্বসন আর সালোক সংশ্লেষ একদম গুরুত্বপূর্ণ বিষয়। শ্বসনে অক্সিজেন ব্যবহার হয়, কার্বন ডাইঅক্সাইড উদ্ভূত হয়, সেই কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষ ব্যবহার করে আর অক্সিজেন তৈরি করে, পরস্পরের উপর পুরোপুরি নির্ভরশীল। আর একটা কথা বলতেই হয় যে শ্বসনের কথা বলতে গিয়ে সন্ধানের কথা বলেছিলাম, সন্ধানের তো বাণিজ্যিক গুরুত্ব প্রচুর। ইথাইল অ্যালকোহল সন্ধানের মাধ্যমে আমরা মদ্যশিল্পে মদ তৈরি করতে কাজে লাগে, আর ল্যাকটিক অ্যাসিড সন্ধানের মাধ্যমে দুধ থেকে দই তৈরি করা, তাহলে বাণিজ্যিক গুরুত্ব রয়েছে সন্ধানের। আর লাস্ট একটা কথা বলবো, কেফ চক্রে বলতে গিয়ে বিভিন্ন জৈবনিক অ্যাসিডের কথা বলেছিলাম, সাইটিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, এই সাইটিক অ্যাসিড বলেছিলাম, আলফা গ্লিউটারিক অ্যাসিড বলেছিলাম, সাকসিনিক অ্যাসিড বলেছিলাম, ফিউমারিক অ্যাসিড বলেছিলাম, ম্যালিক অ্যাসিড বলেছিলাম, প্রচুর জৈব অ্যাসিড তৈরি হয়েছিল। কেফ চক্রের এই জৈব অ্যাসিডগুলো অনেক গঠনমূলক কাজে লাগে, প্রোটিন সংশ্লেষে, অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে, লিপিড সংশ্লেষে কাজে লাগতে পারে, তাই এটা গঠনমূলক কাজে ব্যবহার হয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের শ্বসনের তাৎপর্য। ঠিক আছে সবাইকে